তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউপির জন্য কিছু কিছু ভালো কিছু করব। তো সেই ভালো কিছুটা হচ্ছে বন্ধুরা, আজকে আমরা এমন কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। এই প্রশ্নোত্তর যদি আপনারা দেখো, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে এখানে অর্থাৎ এই চ্যানেলটাতে কেমন ধরনের প্রিপারেশন করা হচ্ছে। তোমরা যদি প্রশ্নটার লেভেলটা একবার দেখো, কারণ আমরা কিন্তু সিলেবাস ভিত্তিক এবং প্রশ্নের লেভেল অনুযায়ী ভিডিও বানাই, এবং এই প্রশ্নগুলো পঞ্চায়েতের এক্সামও কাজে লাগবে। তোমরা জানো ম্যাথ থেকে রয়েছে পঞ্চায়েতের এক্সামে, তোমাদেরকে আমরা কিন্তু আমাদের চ্যানেলে বলে দিয়েছি কোন কোন টপিক থেকে কী কী প্রশ্ন থাকবে, হ্যাঁ, এবং কোয়েশ্চান পেপার আপনাদেরকে আলোচনা করে দিয়েছি। তো আমরা সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশান নিচ্ছি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা প্রশ্ন বানাচ্ছি, এবং অবশ্যই এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা একবার দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, কমেন্ট করো, আমরা সেই কমেন্টের অবশ্যই উত্তর দেবো, এবং আপনারাই বলবেন যে কেমন ধরনের ভিডিও চাই, সেই অনুযায়ী কিন্তু ভিডিও বানাবো। তো চলো, অনেক কিছু বলে ফেলছি, এবার আমরা কিন্তু মেন কাজ সেটা হচ্ছে এই যে অঙ্কটা সেটা করা। এটা কিন্তু রিজনিং থেকে রয়েছে। কি রয়েছে? অ্যানিমেল। এটা যদি কি করা হয়, দর্পণ যদি করা হয়, হ্যাঁ, মানে আয়নার সামনে যদি আনা হয়, তাহলে কি হবে বন্ধুরা? তো তোমরাই বলো, একটু ভাবা না চিন্তা যদি আপনারা করেন তাহলে কি হবে, এটা আপনাদেরকে অবশ্যই একটু ভাবতে হবে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের এমন এই অঙ্কগুলো করার জন্য আপনাদেরকে যেটা মনে রাখতে হবে, যে কোন কোন যে আলফাবেটগুলার অর্থাৎ লেটারগুলার বলতে পারো, যেগুলোর পার্শ্ব পরিবর্তন হয় না, হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে, দেখো, এর কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছ? এর কোনো পরিবর্তন হবে না, পার্শ্ব পরিবর্তন এর হবে না। আর কি দেখতে পাচ্ছি আমরা এখানে? এনের অবশ্যই হবে পরিবর্তন, এবং আয়েরও হবে না, এবং এমেরও পরিবর্তন হবে না, অর্থাৎ আয়নাটা এদিকে লাগানো আছে, বুঝতে পারছি? তাহলে এদিকে কী হবে? আয়ের হবে না আর এমেরও হবে না, তাহলে বাকিগুলোর হবে। তার মানে এলটা অবশ্যই পরিবর্তন হবে। তাহলে এলটা আমাদের কি হবে আপনারাই বলুন? তো এলটা আমাদের কিন্তু ঘুরে এরকম হয়ে যাবে। তো এখানে যে করা হয়েছে টাইপিং, এটা মিস্টেক করেছেন, তো এটা মিস্টেক, এটা এরকম হবে, বুঝতে পেরেছো? তখন এরকম এরকম হবে, এটা যে হয়ে গেছে এরকম হবে। তাহলে এল হয়ে গেল। তারপরে এর আমরা একটু আগে বলে দিলাম এর কোনো পরিবর্তন হবে না, হয়ে গেল এ। তারপরে আমাদের এমেরও কোনো পরিবর্তন হবে না। আর তাহলে কি রয়েছে? আয়েরও পরিবর্তন হবে না, এনের পরিবর্তন হবে। এনটা কি হবে বন্ধুরা? এনটা হয়ে যাবে এরকম এরকম এরকম। এটা হবে, এটা তো সিম্পল, এটা তো সিম্পল। যেটা পরিবর্তন হবে সেটা কোনটা হবে বন্ধুরা? সেটা হবে আপনাদের এরকম, এরকম হবে, হ্যাঁ। আর এর কোনো পরিবর্তন হবে, দেখো অপশানে কিন্তু আপনাদের কোথাও দেওয়া নেই, কিন্তু এটাই সঠিক উত্তর হবে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে কোনটা সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা? সঠিক উত্তর হচ্ছে এইটা, এল এম এনটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ। এনের এইখানে আয় রয়েছে, এখানে আয় রয়েছে, আয়ের তো কোনো পরিবর্তন হবে না, এনটা এরকম হবে, আর এলটা এরকম হবে। তো এটা এই অপশান এইখানে এখানে এইখানে কিন্তু এনটা দেওয়া নেই, কিন্তু এটা সঠিক উত্তর হবে। মানে এখানে যদি আমরা এনটা দিয়ে দিই এরকম করে, তাহলে এই সঠিক উত্তর এটা হয়ে যাবে। তো চলো, এটা আমাদের কিন্তু বেশি এখানে আমাদের সেরকম কিছু বোঝানো নয়, আমাদের যেটা বোঝানো সেটা হচ্ছে এরকম হচ্ছে পার্শ্ব পরিবর্তন। চলো, এবারে আমরা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন দেখব। অর্থাৎ যদি ভগ্নাংশের আমাদের গোসাগুলো সহ করতে হয়, সেটা আমরা কীভাবে বের করাবো? তো যদি আমাদের ধরো একটা ভগ্নাংশ আমরা লিখে নিচ্ছি আমাদের সুবিধার্থে, ধরো একটা এরকম 3, নিচে আছে 16, হ্যাঁ, এবং 9 আর 2 নিচ্ছি, ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি আমরা। তাহলে এই যে ভগ্নাংশটার, এটার আমরা গোসাগু যখন বের করাবো, যখন আমরা গোসাগু বের করাবো, তখন কি করব? লবগুলার কি করব? আমরা গোসাও করব। তাই লবগুলা যদি গোসাও করি, তাহলে অবশ্যই আমাদের কত হবে? 3 হবে, এবং নিচেরগুলার লসাও করব, তাহলে লসাও অবশ্যই 16 হবে। তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অর্থাৎ যখন আমাদের ভগ্নাংশের যখন গোসাগু বের করবো, তখন যে লবগুলার গোসাও করবো, হরগুলার লসাও করবো, বস। তারপর যখন আমরা যদি লসাগু বের করবো, তখন আমরা লবগুলার কী করবো? লসাও করবো, হরগুলার গোসাও করবো। আপনারা অবশ্যই জিনিসটা বুঝতে পেরে গেছেন। অর্থাৎ যখন আমরা গোসাগু বের করাবো, তখন লবগুলার গোসাও করবো, হরগুলার লসাও করবো। আমরা যখন লসাগু বের করাবো, তখন লবগুলার লসাও করবো, হরগুলার গোসাও করবো। জিনিসটা বুঝতে পেরেছেন? যদি পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তারপরের প্রশ্ন দেখো, ছোটনাগপুর মালভূমি গঠিত হয় প্রধানত কী কী দিয়ে? তো সেটা হচ্ছে আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিচ দ্বারা। এখানে তোমরা বলবে এটাও তো হবে, তো চুনাপাথর হবে না বন্ধুরা, চুনাপাথর না এই ছোটনাগপুর মালভূমিতে আমরা দেখতে পাই না। হ্যাঁ, তো সেটা হচ্ছে আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিচ দ্বারা কিন্তু হয়ে থাকে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই যে ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু পাহাড় সেটা কোনটা? তো সেটা হচ্ছে বন্ধুরা আপনার নোট ডাউন করুন, সেটা হচ্ছে পরেশনাথ পাহাড়, যার উচ্চতা 1366। তাহলে ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উচ্চ পাহাড়ে সেটা হচ্ছে পরেশনাথ। এবং দামোদর নদ ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। তো এইগুলো অবশ্য কমেন্ট করে কমেন্ট কি এগুলো আপনারা নোট ডাউন করে নেবেন যে এই যে ছোটনাগপুর মালভূমির যে খামারপাত যে পাহাড় সেটা কোন নদীর থেকে উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে দামোদর নদীর ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এই দামোদর নদীটা। তাহলে দামোদর নদী বল কোথা থেকে উৎপন্ন হয়েছে? তো সেটা হচ্ছে খামারপাত পাহাড় থেকে। চলো তারপরে প্রশ্নটা দেখো কী রয়েছে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতাকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল, সেটা কত সালে করেছিল? সেটা হচ্ছে 1911 সালে। এবং বঙ্গভঙ্গ রদও কিন্তু এই 1911 সালেই হয়েছিল। এবং সেই সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। এই সময় যদি ইংরেজের ভাইসরয় যদি বলা কে ছিল, সেটা হচ্ছে হার্ডিঞ্জ ছিল, লর্ড হার্ডিঞ্জ। তারপরে দেখো প্রদত্ত শব্দগুলির মধ্যে কোন শব্দটি অভিধানে প্রথম আসবে? তো এটা তো একেবারে সিম্পল। প্রথম যদি সি প্রত্যেকটার দেখো আর রয়েছে, আরের পরে কি ওই আমরা যিনি আয় আসবে প্রথমে, তাহলে দেখো এটাই তো প্রথম আসবে, তোমরাই বলো। আইটাই তো 3 নম্বর, এখানে আয় রয়েছে, এখানে 3 নম্বর রো রয়েছে এবং প্রত্যেকটাতে 3 নম্বর রো রয়েছে, তাহলে এটাই প্রথমে আসবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো গ্রিন বেস্ট বলতে কি বোঝায়? গ্রিন বস্তু বটে মনে হয়, যাই হোক। তো এই যে গ্রিন বস্তু বা বস্তু যে বলো না কেন, সরি এখানে বস্তু নয়, এটা আমরা একটু দেখলাম, সেটা গ্রিন বেঞ্চ, এটা ভুল টাইপিং হয়েছে, গ্রিন বেঞ্চ এটা। তো এই যে গ্রিন বেঞ্চ, তো এটা সেই জাজদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত, এটা এই গ্রিন বেঞ্চের আমরা সংখ্যাটাকে জানবো। তাহলে এটা হচ্ছে সেই জাজদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করেন, সেটাই হচ্ছে গ্রিন বেঞ্চ। বুঝতে পেরেছ? তাহলে পরিবেশ সম্পর্কে বিচার পরিবেশ সংক্রান্ত কেস বিচার করে, সেটাই হচ্ছে গ্রিন বেঞ্চ। তো এইবার আমরা কিছু প্রশ্ন জানবো যে গ্রিন বেঞ্চটা আপনাদের যদি বলে কত সালে তৈরি হয়েছিল, তো সেটা হচ্ছে বন্ধুরা অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন 1996 সাল, এবং তারিখটা 16 এপ্রিল প্রথম গ্রিন বেঞ্চ তৈরি হয়েছিল। আপনারা আশা করি এইগুলা মনে রাখবেন এবং নোট ডাউন করে রাখবেন। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ ভোটাধিকারের উল্লেখ আছে? তো সেটা হচ্ছে কত? তো এটা হচ্ছে 326। এবার চলো একটু ইনফরমেশান জেনে নিই। তো আমরা সকলে জানি যে আমরা 18 বছর হয়ে গেলে আমরা কিন্তু ভোট দিই, কিন্তু এর আগে কিন্তু সেটা ছিল না। এর আগে একটা অন্য নিয়ম ছিল, সেই নিয়মটা হচ্ছে কি 1989 সালে 61তম সংবিধান সংশোধনী অনুসারে ভোটাধিকার লাভের সময় 21 থেকে 18 বছর করা হয়েছিল। অর্থাৎ 1989 পরের থেকে আমরা কিন্তু 18 বছর যে হই তাহলে আমরা ভোট দিতে পারি, কিন্তু এর আগে কিন্তু ছিল না। অর্থাৎ 1989 আগে কিন্তু এটা ছিল না, বুঝতে পারছো? তাই ভারতের নির্বাচন কমিশন 1950 সালে 25 জানুয়ারি গঠিত হয়েছিল। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, এবং এটা আসবে কি, এটা আমি আপনাদেরকে কনফার্ম বলে রাখি বন্ধুরা, এবং তোমরাও যদি দেখো ডাব্লিউবির এক্সামে এই প্রশ্নটা অবশ্যই অনেকবার এসেছে। কী প্রশ্ন? ভারতের নির্বাচন কমিশন সেটা কত সালে বা গঠিত হয়েছিল? তো সেটা হচ্ছে 1950 সালের 25 জানুয়ারি। 1950 সালের 25 জানুয়ারি আপনারা মনে রাখবেন। তো প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই 1995 সালের, না এটা প্রথম নির্বাচিত হয় না, এটা কমিশনটা গঠিত হয়েছিল। ভারতের নির্বাচন কমিশনটা গঠিত হয়েছিল 1950 সালের 25 জানুয়ারি, এবং প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ প্রথম যে ভোট দেওয়ার ব্যাপারটা সেটা শুরু হয়েছিল 1951 থেকে 52 বলতে পারো। তাহলে 1951-52 সালে প্রথম নির্বাচন হয়েছিল, এবং প্রথম নির্বাচন কমিশনার ছিলেন
সুকুমার সেন। দেখো অনেক কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিলাম, এবং এই ইনফরমেশানগুলো যদি সংবিধান থেকে যদি প্রশ্ন দেয় তো অবশ্যই এখান থেকে তুলে দেবেন আপনাদেরকে। তাহলে 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে যে এই যে আমরা 18 বছর থেকে ভোট দিতে পারছি, এর আগে কিন্তু 21 বছর ছিল, সেটা কিন্তু চেঞ্জ করে 18 বছর থেকে কখন করা হয়েছিল, সেটা হচ্ছিল 1989 সালে। হ্যাঁ, এবং এবার একটা ব্যাপার রয়েছে যে ভারতের নির্বাচন কমিশন কত সালে গঠিত হয়েছিল, তো সেটা হচ্ছে 1950 সালের 25শে জানুয়ারি। এরপর আপনাদের প্রশ্ন আসতে পারে যে প্রথম নির্বাচন কখন শুরু হয়েছিল, কত সালে, সেটা 1951 বলে দিবেন। আর যদি বলেন যে প্রথম নির্বাচন কমিশনের নাম, সেটা হচ্ছে সুকুমার সেন, তাহলে অনেক কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তো অবশ্যই সেগুলো আপনারা নোট ডাউন করে রাখবেন। তারপর অঙ্কটা দেখো, 50 জন বালক বালিকার মধ্যে 280টা লেবু এমনভাবে ভাগ করা হলো যে প্রত্যেক বালক একটি এবং প্রত্যেক বালিকা 7টি লেবু পায়, তাহলে বালিকার সংখ্যাটা কত? এরকম ধরনের প্রশ্ন আপনাদেরকে অবশ্যই দেবেন, অবশ্যই আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। তাহলে বালিকার সংখ্যা যদি আমরা ধরে নিই x, তাহলে বালক কত হবে? 50 - x হবে। এরপর আমরা যদি সমাধান করি, অর্থাৎ দেখো এটা 5 মানে 50 জন বালকের মধ্যে এতটা লেবু, তাহলে মোট লেবু হয়েছে 280। প্রত্যেক একটি করে, প্রত্যেক বালিকা 7টি করে লেবু পাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের বালিকা এখানে আমরা ধরে নিয়েছি বালক, তাহলে কত পাচ্ছে? 50 - x, হ্যাঁ, যুক্ত। আর আমরা যদি বলি এখানে x + 7, অর্থাৎ 7টা বেশি পাচ্ছে না বালিকা, তো এটা ইন্টু x হচ্ছে, মানে x আমরা বালিকা ধরে নিয়েছি, এটা বালক এটা বালিকা, তাহলে এটার সাথে কত গুণ হবে? এটা 5 গুণ হবে। এই সমাধানটা যদি আপনারা করেন তাহলে x এর মান কত বেরাবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি দেনকে VFGL লেখা হয় তাহলে ওয়ার্ডকে কী লেখা হবে? এইরকম ধরনের তো প্রশ্ন আপনাদেরকে দেবেই। তো আমরা যদি দেখি, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেন, আমরা যদি এখানে দেখি দেন থেকে যখন ভি যাচ্ছি আমাদের কত হচ্ছে বন্ধুরা? আমাদের হয়ে যাচ্ছে 2 যোগ। দেখো STUV, এইচ থেকে যখন আমরা এফ যাচ্ছি এখানে 2 যোগ হচ্ছে, থেকে যখন জি যাচ্ছি এখানে 2 যোগ হচ্ছে, এন থেকেও আমরা যখন এলে যাচ্ছি তখন এখানে কি হচ্ছে দেখো -2 হচ্ছে। এখানে আমাদের একটা জিনিস ভুল বলে দিলাম, তার জন্য দুঃখিত। চলো আর প্রথম থেকে বলছি। টি থেকে যখন ভি যাচ্ছি তখন +2, আর এফ থেকে যখন এইচ হবে তখন আমাদের কিন্তু হবে, মানে যদি আমরা বলি এইচ থেকে যাবো তখন হয়ে যাবে -2, অর্থাৎ প্রথমে +2 তারপরে -2, আবার কিন্তু হয়ে যাচ্ছে কি +2, আবার কিন্তু হয়ে যাচ্ছে -2। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে সেরকম আমাদের ডাব্লিউ থেকে যখন যাব তখন আমাদের কী হবে? প্রথমে +2 হবে, তাহলে ইউভি ডাব্লিউ XY হবে, তাহলে ওয়াই করে দিলাম আমরা। এবার -2 করব, তাহলে ওর থেকে যখন আমরা -2 করব তাহলে কী হবে? এমন এন, তাহলে কী হচ্ছে আপনার বল? এম হচ্ছে, হ্যাঁ। এবার আর এর থেকে +2 করবো, আর ST হবে, অবশ্যই টি হবে তো, হ্যাঁ। আর ডি এর থেকে যখন -2 করবো, মানে 2কে পেছাবো, তখন আমার কী হবে? বি হবে। তাহলে YMTB, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, অরণ্যের অধিকারী এর রচয়িতাকে। তো বন্ধুরা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, এবং এই প্রশ্নটা বিভিন্ন এক্সাম এসেছে। তো সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী। ইনি হচ্ছেন অরণ্যের অধিকারীর রচয়িতা। এই উপন্যাসটা সেটা 1989 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল এই উপন্যাসের জন্য। তাহলে কত সালে পেয়েছিল সাহিত্য একাডেমি পুরস্কার? সেটা হচ্ছে 1979 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল এই মহাশ্বেতা দেবী, এই অরণ্য অধিকার এই উপন্যাসটা রচয়িতার জন্য। ভারতের উচ্চতম সিংহ K2, এর নামও পরিচিত কোনটা? সেটা হচ্ছে গোল্ডেন আইনস্টাইন, এবং এর উচ্চতা হচ্ছে 8,611 মিটার, 8,611 মিটার, যা ভারতের সর্বোচ্চ সিংহ এটাই K2, অর্থাৎ গোল্ডেন আইনস্টাইন। দুটি সংখ্যার গুণফল এত এবং ভাগফল এত, তাহলে সংখ্যা দুটি কী হবে? এর থেকে আর কি সোজা? তাহলে দুটি সংখ্যার গুণফল এত দেওয়া আছে, তাহলে একটি সংখ্যা কত হবে? দেখো গুণফল যদি এত দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা এটাকে √12 মধ্যে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে তো আমরা পেয়ে যাবো 1575 × 7। এটা যদি করি তাহলে আমাদের 105 হবে। তাহলে একটি সংখ্যা যদি 105 হয় তাহলে অপরটি কত হবে? এখান থেকে 105 বাদ দিলে যেটা পাবো সেটাই।
তাই একটা হবে 105, 105 অপশান বি এ দেখতে পাচ্ছি আমরা, তাহলে অপশান বি একটা হবে, আরেকটা যত হবে হবে। তারপরে দেখো, তো তারপরের অঙ্কটা দেখো, তারপরে নিচের কোনটি এ ও সি এর মধ্যবর্তী কতগুলি সি আছে, এখানে চলে লেখা হয়েছে, এটা সি হবে, সি আছে। তো তোমরা দেখো এ এবং সি, এখানে দেখো এ এবং সি এর মধ্যবর্তী কতগুলো সি আছে তোমরা দেখো। তো আমরা দেখবো এদিক থেকে দেখছি এ এবং সি এর মধ্যে, এখানে দেখো এ এবং সি এর মধ্যে কতগুলো সি থাকবে। আচ্ছা, এ এবং সি এর মধ্যে কতগুলো সি, এ এবং সি এর মধ্যে কতগুলো সি। তো তোমরা যদি এটা ভালো করে দেখো, এটা তোমরা ভালো করে দেখো এবং উত্তরটা জানাও, এটা কমেন্ট করে আপনারা জানাবেন। তো আজকে এখানে শেষ করছি। তো তোমাদের সুবিধার্থে আমরা কি করে থাকি সেটা আপনারা সকলে জানেন। আমরা একবার প্রথম থেকে দেখে নেব, অর্থাৎ আপনাদের মাইন্ডের মধ্যে কতটা গেঁথে আছে সেটা তো আপনাদেরকে দেখতে হবে। তো এটা একটা নতুন নতুন এরকম আমরা কিন্তু করে থাকি, এটা বলতে পারো খারাপও বলতে পারো। তো আশা করি এটা খারাপ নয়, কারণ এরকম যদি আমরা করি এতে আমাদেরই কিন্তু সুবিধা হবে। তো এটার আমরা দর্পণ প্রতিবিম্ব আমরা একটু আগে আপনাদেরকে বলে দিলাম যে এ এম আই এর কোনো দর্পণ প্রতিবিম্ব হবে না, কিন্তু বাকিগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, তারপরে দেখো ভগ্নাংশের ব্যাপারটা, যখন আমরা গোসাগু বের করবো, যখন কোনো ভগ্নাংশ অনেকগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে সেগুলোর গোসাগু যখন বের করাবো তখন লবগুলার গোসাগু করবো এবং হরগুলার লসাগু করবো। এবার যখন আমরা লসাগু বের করে দেবো ভগ্নাংশর, তখন লবগুলার আমরা কী করবো, লসাগু এবং হরগুলার গোসাগু করবো। তাহলে ছোটনাগপুর মালভূমি গঠিত ছিল প্রধানত আর্কিয়ানযুগীয় গ্রানাইট ও নিস দ্বারা। এবং এই যে দামোদর নদীর ব্যাপারটা বলে দিলাম, কোন পাহাড় থেকে নিশ্চিত হয়েছিল সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা দিল্লিতে স্থানান্তরিত করেছিল 1911 সালে, এবং সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। প্রদত্ত ছবিগুলির মধ্যে কোনটি অভিধানে প্রথম আসবে, তো সেটা CRI প্রথম আসবে। গ্রিন বস্তু সেটা হচ্ছে, সেটা কি গ্রিন বেঞ্চ বস্তু নয়, গ্রিন বেঞ্চ সেটা হচ্ছে সেই জাজদের বস্তু যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করেন। ভারতের সংবিধান কোন অনুচ্ছেদে ভোটাধিকার উল্লেখ আছে, সেটা হচ্ছে 326-এ। এবং এর থেকে আপনাদেরকে যেসব প্রশ্নগুলো সব আলোচনা করে ফেলেছি, এগুলো অবশ্যই আপনাদের মাইন্ডে আছে। এই অঙ্কটা আপনাদেরকে করে দিলাম। অরণ্যের অধিকারী মর্যাদা দেবী, এই 1900 কত সালে তিনি এই অরণ্য অধিকারের উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল, তো সেটা 1989 অবশ্যই 79। ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু, এ নাম পরিচিত গড ডাইন অস্টিন নাম পরিচিত। এই অঙ্কটা আপনাদেরকে করে দিলাম, এটা আপনাদের হোম টাস্ক থাকলো। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।